হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব জিবিইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো মেজর পেপার 1-এর ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের জিবিইউ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1-এর খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 699। এছাড়া আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে, যেই অ্যাপ্লিকেশনের নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সেটা শুরু করা যাক। তো দেখো, প্রথমেই রয়েছে প্রস্তাবনার মূল আদর্শ এবং পরিচয়। ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনাটা রয়েছে তার মূল আদর্শ এবং পরিচয় কি আমরা দেখে নেব। প্রথমে রয়েছে প্রস্তাবনা কি। প্রস্তাবনা হলো সংবিধানের মূল ভূমিকা। ঠিক আছে, সংবিধান শুরু হওয়ার আগেই যে একটা ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে এখানে প্রস্তাবনা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, বা মুখবন্ধ। এটি সংবিধান প্রণয়নকারীদের মূল উদ্দেশ্য এবং দর্শনকে তুলে ধরে। ঠিক আছে, সংবিধান যেটা প্রণয়নকারী যারা রয়েছে তাদের মূল উদ্দেশ্য কী ছিল এবং দর্শন এই প্রস্তাবনার মধ্যেই কিন্তু তুলে ধরা হয়। ঠিক আছে, মতাদর্শগত ভিত্তি কী রয়েছে দেখো, সংবিধানের প্রতিটি ধারার পেছনে যে চেতনা কাজ করে প্রস্তাবনায় তার মূল উৎস। ঠিক আছে, সংবিধানে যতগুলো ধারা রয়েছে সেই ধারার পেছনে কি কাজ রয়েছে বা চেতনা যেটা রয়েছে সেটা কিন্তু প্রস্তাবনা তার মূল উৎস কিছুটা সেখানে পরিলক্ষিত হয়। নেক্সট, জনগণের সার্বভৌমত্ব। এটি ঘোষণা করে যে ভারতের ক্ষমতার চূড়ান্ত উৎস হলো ভারতের জনগণ। তো ভারতের জনগণকেই কিন্তু এখানে ভারতের যে ক্ষমতা বলা হয়েছে বা সার্বভৌমত্বের যে ক্ষমতার মূল শক্তির উৎস এখানে বলা হয়েছে ভারতের জনগণকেই। ঠিক আছে, নেক্সট হলো সংবিধানের নির্যাস। যে সংবিধানের লক্ষ্য এবং সামাজিক রাজনৈতিক আদর্শের সংক্ষিপ্ত রূপ ধারণা করে এই প্রস্তাবনার মধ্যে। ঠিক আছে, সামাজিক এবং রাজনৈতিক যতগুলো আদর্শ রয়েছে সেই সামাজিক রাজনৈতিক আদর্শের একটা সংক্ষিপ্ত রূপ আমরা প্রস্তাবনার মধ্যে দেখতে পাই। নেক্সট হলো প্রস্তাবনার আইনি মর্যাদা এবং প্রাথমিক বিতর্ক। তো আইনগত কার্যকারী অংশের প্রশ্ন কী রয়েছে দেখো, সংবিধানের শুরুতে প্রস্তাবনা থাকলেও এটি মূল আইনের অনুচ্ছেদগুলো সরাসরি অন্তর্ভুক্ত নয়। তো ভারতীয় সংবিধানে যে প্রস্তাবনাটা রয়েছে এটা কিন্তু সংবিধান শুরু হওয়ার আগেই এই প্রস্তাবনাটাকে যুক্ত করা হয়েছে। তো মূল আইনের অনুচ্ছেদগুলোর সাথে যেটা রয়েছে প্রস্তাবনাটা, যেটা সংবিধানের যে মূল আইনগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু এটা জড়িত নয়। ফলে আদালতে এর বলবৎযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়। ঠিক আছে, আদালতে যে মূল সংবিধানে যেটা বলা রয়েছে এবং প্রস্তাবনায় যেটা বলা রয়েছে এটা কিন্তু প্রস্তাবনাটা মূল সংবিধানের অংশ হিসেবে এখানে ধরা হয়নি। এই জন্য প্রস্তাবনায় যা বলা হয়েছে সেটা বলবৎযোগ্য কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। ঠিক আছে, প্রস্তাবনায় কি আদালতের মাধ্যমে বিচারযোগ্য নাকি এটি শুধুমাত্র একটি আদর্শগত ঘোষণা। তো আদালত দ্বারা এটা বিচারযোগ্য কিনা বা শুধুমাত্র আদর্শগত এটা ঘোষণা কিনা এই নিয়ে দীর্ঘ আইনি বিতর্ক রয়েছে। তো ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনাটা রয়েছে এটা মূল সংবিধানের অংশ নয় এবং প্রস্তাবনায় যা যা বলা হয়েছে সেটা আদালত দ্বারা বলবৎযোগ্য কিনা বা বিচার উপযোগ্য কিনা, তো এই নিয়ে কিন্তু এখনও বিতর্ক রয়েছে। ঠিক আছে, তো মূল সংবিধান বনাম প্রস্তাবনা। এবার মূল সংবিধান এবং প্রস্তাবনায় কী কী রয়েছে দেখি।
যদিও সংবিধান কোনো নির্দিষ্ট অনুচ্ছেদের সাথে প্রস্তাবনার নীতিগত বিরোধ ঘটে, তবে মূল অনুচ্ছেদটি আইনের ক্ষেত্রে প্রাধান্য পাবে। ঠিক আছে, তো মূল সংবিধানের সাথে যদি প্রস্তাবনায় কোনো অনুচ্ছেদের মধ্যে যদি বিরোধ বা কোনো পার্থক্য দেখা যায় আইনের ক্ষেত্রে, ঠিক আছে, যদি বিরোধ ঘটে, তখন ভারতীয় সংবিধানের যে মূল অংশটা রয়েছে সেটাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রস্তাবনা সরাসরি কোনো ক্ষমতা প্রদান করে না। ঠিক আছে, এই যে প্রস্তাবনাটা রয়েছে, এই প্রস্তাবনা কখনোই কাউকে সরাসরি কোনো ক্ষমতা প্রদান করে না এবং আইনসভার ক্ষমতার উপর কোনো সরাসরি বাধ্যবাধকতা চাপায় না। তো আইনসভা যে রয়েছে সেই আইনসভার উপরেও কোনো বাধ্যবাধকতা এই প্রস্তাবনা কিন্তু চাপিয়ে দেয় না। ঠিক আছে, নেক্সট, ঐতিহাসিক বিচার বিভাগীয় রায়। তো প্রস্তাবনার ক্ষেত্রে ঐতিহাসিক কী কী বিচার বিভাগ করা হয়েছে বা কী কী রায় দেওয়া হয়েছে। তো প্রথমে তো বেরুবারি মামলা হিসেবে আমরা দেখে নেব, যেখানে সুপ্রিম কোর্ট অভিমত দেয় যে প্রস্তাবনা সংবিধানের কার্যকারী অংশ নয়। ঠিক আছে, সংবিধানের মূল অংশ, এখানে মূল অংশের সঙ্গে প্রস্তাবনাটিকে কার্যকারী বলা হয়নি। এটি সংবিধানের মূল অংশের বিরোধে আইনি ভিত্তি হিসেবে গৃহীত হতে পারে না। ঠিক আছে, মূল আইনে যা যা বলা হয়েছে প্রস্তাবনায়, সেটা প্রস্তাবনায় যেটা বলা হয়েছে সেটা কিন্তু আইন হিসেবে, আইনের ভিত্তি হিসেবে কখনোই গৃহীত হতে পারে না। ঠিক আছে, মূল সংবিধানের সাথে প্রস্তাবনায় যেটা বলা হয়েছে, ঠিক আছে, তো প্রস্তাবনাটা কখনোই আইন হিসেবে গৃহীত করা যায় না। নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। তো এই কেশবানন্দ ভারতী মামলায় আমরা দেখে নেব, যেখানে সুপ্রিম কোর্ট তার পূর্বের রায় পরিবর্তন করে একটি নতুন ঘোষণা করে। পূর্বে যেই রায় দিয়েছিল সেই রায়টাকে পরিবর্তন করে এখানে ঘোষণা করে যে প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, এখানে আবার কেশবানন্দ মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতীয় সংবিধানে যে প্রস্তাবনাটা রয়েছে সেটা হলো মূল সংবিধানের অবিচ্ছেদ্য অংশ এবং মূল কাঠামোর নির্দেশক। মূল যে কাঠামোটা রয়েছে সেই মূল কাঠামোর নির্দেশক হিসেবে এখানে প্রস্তাবনাকে কিন্তু ব্যক্ত করা হয়েছে। ঠিক আছে, নেক্সট, প্রস্তাবনায় প্রতিফলিত 4টি স্তম্ভ। তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 4টা স্তম্ভর কথা বা 4টা স্তম্ভ প্রতিফলিত হয়। এগুলোর মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হলো ন্যায় বিচার। ঠিক আছে, বা জাস্টিস। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করে দেশের সব নাগরিকের সমতা প্রতিষ্ঠা করা, এই ন্যায় বিচারের কথা প্রস্তাবনায় কিন্তু উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে ন্যায় বিচার রয়েছে এই ন্যায় বিচার নিশ্চিত করে দেশের সব নাগরিকের সমতা প্রতিষ্ঠার কথা প্রস্তাবনায় বলা হয়েছে। নেক্সট হলো স্বাধীনতা, যেখানে চিন্তা ও মতামত প্রকাশ, বিশ্বাস, ধর্মচর্চা এবং উপাসনার পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। এবং এই পূর্ণ স্বাধীনতা, যেখানে চিন্তার ক্ষেত্রে, মত প্রকাশের ক্ষেত্রে, ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে এবং ধর্মচর্চা এবং উপাসনার ক্ষেত্রে যে পূর্ণ স্বাধীনতা, সেটা কিন্তু প্রস্তাবনার মধ্যেই উল্লেখ করা হয়েছে। নেক্সট হলো সমতা এবং ভ্রাতৃত্ব, মর্যাদা এবং সুযোগের সমতা সৃষ্টি করা। ঠিক আছে, সমান মর্যাদা এবং সমান সুযোগ যেন প্রত্যেক নাগরিক পায়, এটা সৃষ্টি এবং ব্যক্তি মর্যাদা এবং জাতীয় সংহতি রক্ষায় ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা, এই সমস্ত বিষয়েও কিন্তু ভারতীয় সংবিধান যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে। নেক্সট হলো প্রস্তাবনার মূল তাৎপর্য এবং গুরুত্ব কী রয়েছে। ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে এটার মূল তাৎপর্য এবং এই প্রস্তাবনার গুরুত্ব কী আমরা দেখে নেব। প্রথমে যেটা রয়েছে সেটা হলো নৈতিক এবং আইনি দর্শন। তো প্রস্তাবনা ভারতীয় রাষ্ট্রের নৈতিক চেতনা, আইনি ভিত্তি এবং শাসন ব্যবস্থার মূল আদর্শকে প্রতিফলিত করে। যেটা মূল আদর্শ রয়েছে ভারতীয় দর্শনে, যেটা হচ্ছে নৈতিক চেতনা, আইনি ভিত্তি এবং শাসন ব্যবস্থা, যে মূল আদর্শ এখানে কিন্তু প্রতিফলিত হয়। ঠিক আছে, নেক্সট হলো উৎস এবং উদ্দেশ্যের নির্দেশক। তো এটি সংবিধানের ক্ষমতার উৎস, যেমন ভারতীয় সংবিধান যে যে মূল ক্ষমতা এখানে জনগণকেই বলা হয়েছে। তো এই ক্ষমতার উৎস এবং রাষ্ট্রের প্রকৃতি এবং মূল লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে এই প্রস্তাবনার মধ্যে। ঠিক আছে, নেক্সট হলো অস্পষ্টতা দূরীকরণ।
তো মূল সংবিধানের কোনো অনুচ্ছেদের অর্থ অস্পষ্ট বা দ্ব্যর্থবোধ হলে প্রস্তাবনার সাহায্যে সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়। ঠিক আছে, ভারতীয় সংবিধানের যে মূল অংশটা রয়েছে সেখানে যদি কোনো অংশে যদি কোনো অর্থের যদি অভাব ঘটে বা অর্থের অস্পষ্টতা যদি প্রতিফলিত হয়, তাহলে সেই ক্ষেত্রে সংবিধানের সাহায্য নেওয়া হয় বা সংবিধানে সেটাকে সঠিক করে দেওয়া হয়। নেক্সট হলো জন আকাঙ্ক্ষার প্রতিফলন। ভারতীয় সমাজের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার সজীব প্রতিফলন এতে ঘটানো হয়েছে। ঠিক আছে, ভারতীয় সংবিধান যে প্রস্তাবনাটা রয়েছে সেখানে সমাজের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যতগুলো আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা সংবিধানের প্রস্তাবনায় দেখতে পারি। ঠিক আছে, নেক্সট হলো সংবিধান ব্যাখ্যায় প্রস্তাবনার ভূমিকা কী রয়েছে। ভারতীয় যে মূল সংবিধান রয়েছে সেই মূল সংবিধানটিকে ব্যাখ্যার ক্ষেত্রে প্রস্তাবনা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে দেখে নেব যে ব্যাখ্যা সংক্রান্ত চাবিকাঠি যে আইনজ্ঞ এবং বিচারকদের মতে সংবিধানের জটিল অনুচ্ছেদগুলো বিশ্লেষণের সময় প্রস্তাবনা এক আলোকবর্তী হিসেবে কাজ করে। ঠিক আছে, ভারতীয় সংবিধানের যে মূল অংশটা রয়েছে সেখানে কিছু কিছু ক্ষেত্রে এমন রয়েছে যেখানে বিশ্লেষণের সময় প্রস্তাবনা অনেকাংশে সাহায্য করে থাকে। ঠিক আছে, সংবিধান প্রণেতাদের প্রকৃত উদ্দেশ্য এবং মানসিকতা অনুধাবন করতে বিচার বিভাগ বরাবর প্রস্তাবনার আশ্রয় গ্রহণ করে। তো সংবিধান প্রণেতা যারা রয়েছে তাদের উদ্দেশ্য এবং মানসিকতা অনুধাবন করার জন্য ভারতীয় সংবিধান যে প্রস্তাবনা সেটা আশ্রয় গ্রহণ, তারা কিন্তু এই সংবিধানের প্রস্তাবনার অনেক সময় আশ্রয় গ্রহণ করে থাকে বা সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে এই প্রস্তাবনার সাহায্য নিয়ে থাকেন। নেক্সট হলো প্রস্তাবনার আইনি বিবর্তনের ধারা। এবার ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেটা প্রথম অবস্থা থেকে এখন যে প্রস্তাবনাটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে কিছুটা বিবর্তন ঘটেছে। তো আইনি বিবর্তন যতগুলো ধারা রয়েছে সেটা আমরা প্রথমে দেখে নেব 1950 সালে যে প্রস্তাবনায় বিবর্তন হয়েছিল, যেখানে সংবিধান কার্যকর এবং প্রস্তাবনা সংযোজন করা হয়। প্রথম 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর এবং সেখানেই প্রস্তাবনাটিকে গৃহীত করা হয়। নেক্সট হলো তার 10 বছর পরে 1960 সালে কি হয়, বেরুবারি মামলা প্রস্তাবনা সংবিধানের অংশ নয় হিসেবে সেখানে সুপ্রিম কোর্ট রায় দেয়। ঠিক আছে, 1960 সালে যেখানে বেরুবারি মামলায় এটা প্রস্তাবনা দেওয়া হয়, বেরুবারি মামলায় সুপ্রিম কোর্ট দ্বারা এই রায়টা ঘোষণা করা হয়, যেটা হলো ভারতীয় সংবিধান যে প্রস্তাবনা এটা মূল সংবিধানের অংশ নয় হিসেবে রায় দেওয়া হয়। ঠিক আছে, এরপরে 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় বলা হয় যে প্রস্তাবনা সংবিধানেরই মূল অংশের অন্তর্ভুক্ত। ঠিক আছে, নেক্সট হলো 1976 সালে বলা হয় যে 42তম সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে, তো 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি শব্দ এখানে প্রস্তাবনার মধ্যে যুক্ত করা হয়। ঠিক আছে, প্রথমে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ এবং সংহতি এই তিনটি শব্দ প্রস্তাবনায় ছিল না, পরে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই তিনটে শব্দকে প্রস্তাবনার মধ্যে যুক্ত করা হয়। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।